নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি জহিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশে কোথাও সরকারি জায়গা খালি করার প্রশাসনিক চেষ্টা, কোথাও সরকারি জমি বেদখলের অভিযোগ সোচ্চার হয়েছে স্থানীয়রা। কোথাও আবার আদিবাসীদের জমি দখল করে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। জবরদখলের অভিযোগ আর দখলদারি উচ্ছেদের জেরে সরগরম রাজ্য, জারি হয়েছে রাজনৈতিক তরজা। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে এক সপ্তাহের ডেডলাইন দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা। জোর কদমে মাইকিং করে প্রচার চলছে পুরসভার উদ্যোগে। অস্থায়ী দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হকারদের। তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ বিজেপি। হকারদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। যদিও শাসক শিবিরের দাবি, বিজেপি বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করতে উদ্যোগী তিনি। খর্দায় আদিবাসীদের জমি দখল ও তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, খর্দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ায় দীর্ঘদিন ধরে 7টি আদিবাসী পরিবারের বাস। তাদেরই জমির অংশ দখল করে পাঁচিল তোলার অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলর স্বরাজ দাসের বিরুদ্ধে। পাশাপাশি জমির বৈধ কাগজ করিয়ে দেওয়ার নাম করে প্রতিটি পরিবারের কাছ থেকে 1500 টাকা করে নিলেও বৈধ কাগজ তাঁরা পাননি বলেই অভিযোগ স্থানীয়দের। নিকাশি খালের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। খবর পেয়ে নড়ে চড়ে বসেছে গ্রাম পঞ্চায়েত। এলাকায় কোনো বেআইনি নির্মাণ করা যাবে না বলে দাবি তাদের। অন্যদিকে অবৈধ নির্মাণ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। স্থানীয় সূত্রে খবর, নুনিয়াগোদার গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছে নুনিয়াগোদা খাল। আর ওই খালের ওপরেই গ্রামের বাসিন্দা বিকাশ অধিকারী নিজের বাড়ি তৈরি করছেন। বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয় এলাকাবাসী। শেষমেশ বাড়ি তৈরি বন্ধ করতে বাধ্য হয়েছেন বিকাশ অধিকারী। সরকারি খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বসিরহাটের সারাপুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খালের ওপরে কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরি করেছেন দেবু গোলদার নামে এক ব্যক্তি। রীতিমতো ঘর তৈরি করছেন দেবু গোলদার। খবর পেয়ে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্যর নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ হচ্ছিল। পঞ্চায়েত সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। কলকাতা টিভি। অন্যদিকে হকার উচ্ছেদ নিয়ে ধর্মতলায় তুলকালাম। নিউ মার্কেটে হকার পুলিশ তুমুল বচসা। ধর্মতলা চত্বরে হকারদের পথ অবরোধে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামে। হকার সমস্যা ঘিরে নিউ মার্কেট চত্বরে ধুন্ধুমার, পুলিশ হকার হাতাহাতি। প্রতিবাদে অবরোধ ধর্মতলা চত্বরে। হকার এবং প্রশাসনকে 1 মাস সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে প্রশাসনকে জরিপের কাজ করতে হবে, দখল করা জায়গা থেকে হকারদের সরে যেতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শনিবার ফের ধর্মতলা নিউ মার্কেট চত্বরে যান পুলিশ ও পুরসভার আধিকারিকরা। হকারদের সরাতে গেলে পুলিশের সঙ্গে চরম বচসা শুরু হয়। এরপরেই শুরু হয় পথ অবরোধ। ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে ধর্মতলা এলাকায়। আমরা রীতিমতো ওনাকে জানিয়েছি, ওরা বলছে কোনো ঘটনা ঘটিত হয়নি, কোনো ঘটনা ঘটিত হয়নি। তারপরে আমরা আবার জানিয়েছি, তারপরে আমরা সব মার্কেট মিলে নিয়ে সেখানে ওরা যেমন কোনো প্রশ্রয় দিচ্ছে না, আমাদের কথাই মানছে না, কিছু হয়নি। এখন থানা বলছে কি আমরা অ্যাকশন নেবো, আপনারা সরে যান। मैंने मार्केट का सिक्योरिटी को मार दिया है, ठीक है। मार्केट या सिक्योरिटी चार्ज कर दीजिए। जब मामला ठंडा हो गया, 3-4 लड़का मिलके और लाठी चार्ज कर दिया, पूरा दुकानदार लोगों पर रॉड से मारा है। হকারদের অভিযোগ, তারা নিয়ম মেনে বসলেও উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে তাদের। 2014 অ্যাক্টে 130 হিসাবে আমরা ফুটেও আছি, তো সেটা পুলিশ সেইটাও মানা করছে কি তোমরা ফুটেও থাকবে না 130 হিসাবে। একটা লিস্টিং করা হবে, লিস্টিং করার পরে তোমাদেরকে লাগানো দেওয়া যাবে। এখন কি করবেন তাহলে? দোকান আমি চাই দিদি আমাদেরকে একটু কিছু করে দিচ্ছে, আমরা ব্যবসা করে খেতে পারি, বাস আমরা এতটাই চাই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, সরকার হকার উচ্ছেদের পক্ষে নয়। যদি আইন না মানে, আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু করে উড়িয়ে দেওয়া। কিন্তু হকার যদি তার লাইন না দেয়, তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন 1/3 আছে 2/3, তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে। সেটা আমরা চাই না। আমরা চাই আইন মেনে মানুষ থাকুক, সুপ্রিম কোর্টের ডাইরেকশন যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক আর মানুষ পথ চলুক। আমি হকিংয়ের জন্য, আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম, আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল,
এটা তো কাম্য না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। শহরের একাধিক প্রান্তে চলছে ফুটপাত থেকে হকার সরানোর কাজ। নিউ মার্কেটের সামনে হকারদের অবরোধে কার্যত থমকে যায় যান চলাচল। সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। আমার কাজের জন্য অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাস্তা জাম করে কিছু লাভ হবে? কিছু লাভ হবে? কিছু নেই। আটিয়ে তো পড়েছি, অসুবিধা হচ্ছে, কি করব বলুন, কিছু তো করার নেই আমার। পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা টিভি। অন্যদিকে মানবিক মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চলায় সংশ্লিষ্ট পৌরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। উচ্ছেদ অভিযান চলছে রামপুরহাট, বোলপুর, কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই কেষ্টমণ্ডলের গড় বোলপুরে কার্যত বুলডোজার দিয়ে বিগত 2-3 দিন ধরে তাণ্ডব লীলা চালাচ্ছে বোলপুর পৌরসভা, এমনটাই কিন্তু অভিযোগ। পুরোপুরি দেখা যাচ্ছে, একদম পরিষ্কার বুঝতে পারছি আমরা যে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই হয়তো ভূমিকম্পের একটা পরের যে পরিবেশটা বা মুহূর্তটা, সেই মুহূর্তটাই মূলত কিন্তু এই চিত্র দিয়ে উঠে আসছে। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি যে কংক্রিটের মূলত স্তূপ পড়ে রয়েছে, ভাঙা চূড়া অবস্থায় পড়ে রয়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার যারা রুটি যারা সঙ্গে যুক্ত ছিলেন, তারা বলছেন যে সময় বা নোটিশ দেওয়া হয়নি। হাহাকার, ধ্বংসস্তূপ। উচ্ছেদের পর এমনই চিত্র রামপুরহাটে। বুলডোজার চালিয়ে ভাঙা হলো দোকান। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। বোলপুরেও ফুটপাত উচ্ছেদ, দোকান ভাঙচুর। ফুটপাত ব্যবসায়ীদের দাবি, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। স্বজন হারানো কান্না হকারদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত। আমার 6টা ফ্যামিলি আমার একটা দোকানে চলে যায়। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না, দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আজ কিছু হলে হকাররা সামনে আসে, বড় দোকানদাররা আসে, সেটা দিদি জানে না, দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে, আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা আমরা রাত ঘুরেছি, ঢুকতে দেয়নি, ভোট করেছি আমরা রাত সকাল ফোন না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে সিউড়ি যেতে হবে, সিউড়ি গেছি, বোলপুর যেতে হবে, বোলপুর গেছি। আমরা চাই আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো। কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমাদের ছোট সবজি দোকান ছিল, এখন আমাদের অবস্থা খুবই শোচনীয়। কাল থেকে কি খাবো তাই জানি না আমরা। দখলমুক্ত করতে পদক্ষেপ নিল বিষ্ণুপুর পৌরসভাও। বিষ্ণুপুরের লালবাঁধের পারে বেআইনিভাবে দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান তুলে ফেলার নির্দেশ দেয় বিষ্ণুপুর পৌরসভা। একটু জায়গা দিন, কাতর আবেদন ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই শনিবার এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক, বিধায়ক এবং বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ও বিষ্ণুপুর পুলিশ। নিয়ম মেনে ব্যবসা করার অনুমতি প্রশাসনের। মাথায় হাত মানে পা থেকে মাটি সরে গেছে, মাথায় একদম আকাশ নেমে গেছে, কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি। ভেন্ডার আনঅথরাইজড ভাবে পৌরসভা থেকে কোনো রকম লাইসেন্স না নিয়ে বসেছিলেন এখানে, তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে পার্মানেন্ট কোনো স্ট্রাকচার করা যাবে না। আমরা কোনো ভেন্ডার বা যে করে খাচ্ছে এখানে তার এগেনস্টে নই। তো যে কয়েকজন 7-8 জন এখানে ভেন্ডার আছেন, তারা পৌরসভা থেকে ভেন্ডিং লাইসেন্স নিয়ে এখানে থাকবেন। টেম্পোরারিলি তারা তাদের ঠেলা গাড়ি নিয়ে আসবেন, মালপত্র বিক্রি করবেন, চলে যাবেন, আবার মালপত্র নিয়ে এলাকাটা পরিষ্কার রাখবেন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো রকম কোনো সংশয় নেই এবং যে ভেন্ডাররা এখানে ছিলেন তারাও এটা মেনে নিয়েছেন। কৃষ্ণনগরের শুরু হলো উচ্ছেদ। ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগরে জেলা পরিষদ ভবনের সামনে থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণনগরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীর উপস্থিতিতে চলে উচ্ছেদ। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। বাজার কেড়ে খাবো, দাদা গুলি করে দেয়, মেরে দেবে না জেলে যাবো, এছাড়া পথ নেই তো। পথ নেই। আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে? আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে। আমরা কোথায় যাব? কিছু করেনি, বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু। মানবিক মুখ্যমন্ত্রী উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চলায় সংশ্লিষ্ট পৌরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি।
অন্যদিকে বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাল্টা কটাক্ষ বিজেপির। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিচারাধীন বন্দী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 5 মাস পর জেল থেকে ছাড়া পেয়েছেন। হেমন্তের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অরবিন্দের আপ, দুই দলেরই অবস্থান শাসক বিজেপির বিরোধী শিবিরে। লোকসভা ভোটের ঠিক আগে দুজনকেই গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারি উস্কে দেয় বেশ কিছু প্রশ্ন। আবার লোকসভা ভোটের আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও এক কথায় নজিরবিহীন। রাজনৈতিক বিতর্কের লকগেট খুলে দেয় যে ঘটনা। বিচার ব্যবস্থা কি পুরোপুরি স্বচ্ছ? রাজনৈতিক দলগুলো কি কখনো কখনো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন দেশের সাধারণ মানুষের। সেই প্রশ্নকেই বুঝি আরও একবার উস্কে দিলেন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। My submission, my kind submission that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret. ধেড়ে ইঁদুর সামনে আসবে, ঢাকি সমেত প্রতিমা বিসর্জন হবে। শিক্ষা দুর্নীতি মামলা চলাকালীন এজলাসে বসে এ ধরনের একাধিক মন্তব্য করেন তমলুকের বিজেপি সাংসদ পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীরা সেই সময় বিচারপতিকে মসিহার আসনে বসান, কিন্তু বিচারপতির কাজ কি? স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি। Too very often when we are addressed as honor and we are addressed as lordships or ladyships, there is a very grave danger, and people say that, well, the court is a temple of justice. There is a grave danger that we perceive ourselves as the deities in those temples. Therefore, speaking for myself, though I have my own set of personal values which are deeply personal to me, I'm a little reticent when I'm told that this is a temple of justice, because temple postulates that the judges are in the position of a deity. I would rather recast the role of the judge as a server of the people. রাজনৈতিক পক্ষপাতহীন বিচার ব্যবস্থা, মমতার এই বক্তব্যকে কিভাবে দেখছে এ রাজ্যের বিরোধীরা? তৃণমূলেরই বা জবাব কি? যে রাজ্যে বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, যে রাজ্যে বিচারপতিদের বিচার কক্ষের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, যেভাবে লোয়ার জুডিশিয়ারিকে একটা ধমকের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেখানে প্রতিনিয়ত বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে কদর্য ভাষায়, যারা বিভিন্ন সময় হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই করছে না। মুখ্যমন্ত্রী যে দখলদারির কথা বলছেন, পড়েয়ার থানার সামনে হাইকোর্টের অর্ডার ঝুলছে কোতোয়ালির নাম সমেত, সেখানে সেই বিল্ডিং প্রমোটিং হয়ে যাচ্ছে। আজকে তারপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার মুখ্যমন্ত্রীর আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলার? আজকে অরুণ জেটলির কথা যদি স্মরণ করি, বিজেপির প্রাক্তন নেতা এবং মন্ত্রী, তিনিই বলেছিলেন যে বিচারকের চেয়ারে বসে বিচারক যদি ভাবেন যে আমি বিচারপতি হিসাবে পরবর্তী জীবনে রিটায়ারমেন্টের পর কি করব, সেটা যদি তিনি আগে থেকে ভাবেন, তাহলে তার প্রভাব তার সিদ্ধান্তের উপর পড়তে পারে। এটা আমরা বলছি না, এটা অরুণ জেটলি বলছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন যে বিচার ব্যবস্থাকে অবশ্যই রাজনীতির বাইরে রাখা উচিত। রাম মন্দির নির্মাণের রায় যেমন দেশের সর্বোচ্চ আদালতের, আবার কোটি কোটি টাকার নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়েও রায় সেই সুপ্রিম কোর্টেরই। কলকাতা টিভি। পরবর্তী খবরে নজর রাখবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরটি দিকে নজর রাখবো, 15ই জুন কামারহাটিতে ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার 3। সাহিল কুমার, রাহুল কুমার এবং অঙ্কিত কুমার নামে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বিহার জেল থেকে ব্যবসায়ী তাপস ভগতকে ফোন করে খুনের হুমকি দিয়েছে সুবোধ সিং নামে এক ব্যক্তি। 15ই জুন বিটি রোডের উপরে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে চলে গুলি। তদন্তে নামে বেলঘড়িয়া থানার পুলিশ। উঠে আসে বিহারের বেউর জেলে বন্দী দুষ্কৃতী সুবোধ সিং এর নাম।
ঘটনার দিন বেলঘরিয়া থানায় পুলিশ কর্তাতে যখন ঘটনার বিবরণ দিচ্ছিলেন অজয়, সেই সময় ফের বেজে ওঠে তার ফোন। সেখানেও সুবোধের নাম করে হুঁশিয়ারি দেওয়া হয়। 16 জুন ফের অজয়কে ফোন করে সুবোধ। ওই দুই ফোন কারা কোথা থেকে করেছিল তার তদন্তে নেমেও বিহারে যোগসূত্র মেলে। সুবোধকে হেফাজতে পেতে এবং ফোনের রহস্যের উন্মোচনে বিহারে যায় ব্যারাকপুর সিটি পুলিশের বিশেষ দল। তারপরে পুলিশের জালে সাহিল কুমার, রাহুল কুমার এবং অঙ্কিত কুমার। শনিবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। এরই মধ্যে ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতের কাছে ফের আসে হুমকি ফোন। অভিযোগ সেই সুবোধ সিং এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং জেলে বসেই বারবার অজয় তাপসকে ফোনে হুমকি দিচ্ছে। তাপসের অভিযোগ, তাকে খুন করার জন্য সুবোধকে বরাত দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন সিং। बोला हमसे अच्छा वहाँ कोई नहीं करके देगा, ये अर्जुन सिंह ये और तो नहीं सबको हम मार खा दिए तब ना तुम लोग बोलेगा कि हाँ भैया नहीं किए। सुनिए हम क्या बोले, हम जानते हैं ना भैया, अर्जुन का मराने के लिए आपको बोला है और भी पार्टी को बोला है और भी दो आदमी को बोला है। मेरा बात सुनिए, और 2 लोकल टीम को बोला है, वो लोग हमको अच्छा ये बात अगर सोच लो कि रिटर्न उसको अगर हम ये जवाब बोलছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটার কতটা কি সত্যতা আছে। বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছে আসছে হুমকি ফোন। বিহার জেল থেকে অপারেট করছে সুবোধ সিং এর গ্যাং। তাকে বিহার থেকে ব্যারাকপুর এনে তদন্তের জাল গোটানোর চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। দেখো জুহিতা, খাস কলকাতায় গণপিটুনি। বউবাজারের ছাত্রাবাসের পড়ুয়াদের ব্যাটের মারে মৃত্যু হয়েছে এক যুবকের। মোবাইল চোর সন্দেহে বেঁধে মার, তথ্য লুকোতে ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজ নষ্ট। তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য মুচিপাড়া থানার পুলিশের হাতে। গ্রেপ্তার ছাত্রাবাসের 14 জন আবাসিক। খাস কলকাতায় গণপিটুনি। বউবাজারের হস্টেলে পিটিয়ে খুন, সিসিটিভি ফুটেজ নষ্ট। গণপিটুনির ঘটনা নিয়ে তোলপাড়। বউবাজারের উদয়ন হস্টেলের ভেতর শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়, যে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ইরশাদ আলম শনিবার উদয়ন হোস্টেল লাগোয়া একটি মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে হোস্টেলের আবাসিকরা ইরশাদ আলমকে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। এরপর গেট বন্ধ করে ইরশাদ আলমকে বেধড়ক মারধর করা হয়। পরে মুচিপাড়া থানার পুলিশ খবর পেয়ে হোস্টেলে গিয়ে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। হোস্টেলের সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু ঘটনার সময়ে সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। এই বিষয়টিতে রহস্য দাঁড়া বেঁধেছে। হোস্টেলের আশেপাশে এবং উল্টো দিকে যত সিসিটিভি রয়েছে সেগুলির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইরশাদ আলমকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানতে পেরেছে পুলিশ। দিকে দিকে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন মেয়র ফিরাদ হাকিম। এটা একটা কদিন ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে। আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে, আমি পুলিশকে ইনকোয়ারি করবো, যদি সন্দেহ থাকে তার নাম বলবো, পুলিশ তার ইন্টারোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে, নয় সে বলবে যে না এটা হয়নি। এটা মেথড অফ ইনকোয়ারি আছে। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারছে। শুধুই কি মোবাইল চুরির ঘটনায় রাগের বহিঃপ্রকাশ, নাকি সংগঠিত অপরাধ? হোস্টেলের আবাসিক, যাদের বেশিরভাগই পড়ুয়া, হাত পা বেঁধে ব্যাট দিয়ে মারধর থেকে শুরু করে সব শেষে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া, প্রশ্ন তুলছে পড়ুয়াদের মানসিকতা নিয়ে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যদিকে জেল মুক্তির পর সহমহিমায় শিক্ষক তথা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্ত তিনি। প্রায় 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূলের বিধায়ক। তিনি চক্রান্তের শিকার, দাবি বিধায়কের। নিজের কর্মক্ষেত্র বীরভূমের দেবগ্রাম হাই স্কুলে ফের যোগ দিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে 1 বছর পর জামিন পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন তিনি। জেল মুক্তির পরে নিজের স্কুলে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়া নিয়ে পড়ুয়াদের পাঠ দিলেন তৃণমূল বিধায়ক। 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। আমি মনে করি এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট এবং এই বিষয়টা আমি ভুলে যেতে চাই। আমি কাজের মধ্যে এই কাজের পরিবেশের মধ্যে আমি আবার ফিরতে চলেছি। তাই আমার পুরনো স্কুল দেবগ্রাম হাই স্কুল এটা আমার প্রথম পেশা শিক্ষকতা। সত্যি আমার খুব ভালো লাগছে। প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবন কৃষ্ণকে 2023 সালের 17 এপ্রিল গ্রেপ্তার করে সিবিআই। জীবন কৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল অভিযোগ ছিল যে তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়কে দুর্নীতির কাজে সহযোগিতা করতেন। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরে জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের শাসক দলের বিধায়ক। শীর্ষ আদালতে জীবন কৃষ্ণের জামিনের বিরোধিতা করে সিবিআই জানায়, বিধায়ক পুকুরে ফোন ছুঁড়ে ফেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন। দেবগ্রাম হাই স্কুলের শিক্ষকরা সহকর্মী জীবন কৃষ্ণ সাহা ফিরে আসায় খুশি। আগে উনি একজন টিচার ছিলেন, এখনো উনি টিচার, এবং ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদের তো জানার অভিপ্রায় নেই। এবং সেই 1 বছর উনি আলিপুরে ছিলেন ঠিকই, কিন্তু ফিরে আসার পর সেই টিচারের ব্যক্তিত্ব ওনা হারিয়ে যায়নি। উনি ক্লাসও করছেন, আর যেদিন আসছেন তিনি ক্লাস করছেন মানে, এবং খুব নমিনালভাবে আসছেন, বাইকেও আসছেন, উনি ট্রাভেল করছেন অর্ডিনারি টিচারের মতন। আর আমাদের সাথে তো ওরকমই বন্ধুত্বের সম্পর্ক, ভাই দিদি বা বন্ধুর সম্পর্ক সেরকমই আছে। এদিন তিনি চক্রান্তের শিকার বলেই জানান বড়ুয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। নিজেকে নির্দোষ বলে দাবি করেন জীবন কৃষ্ণ সাহা। বিচারাধীন বিষয়, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা কথা আমি বারবার বলি, সব জায়গাতেই বলেছি যে আমি নির্দোষ, সেটা অনারেবল কোর্ট বিচার করবেন। আর আমি সত্যি চক্রান্ত শিকার। আমি এই সব বিষয় নিয়ে কোনো অবস্থাতেই জড়িত ছিলাম না বা নাই। তাকে সমাজ যাই বলুক না কেন তাকে নিয়ে, অর্থাৎ জীবনবাবুকে নিয়ে, তার স্কুল যে তার পাশে এবং তাকে গুড সার্টিফিকেট দিচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।